আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আমরা আজকে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার রাসায়নিক পরিবর্তন, যেটা চ্যাপ্টার 4, ওইটার যে পরের পার্টটুকু আছে আমাদের এক্সট্রা সিলেবাসের একটা পার্ট আমরা অলরেডি কভার করছি। ওইখানে আমরা অনেক বড় বড় ক্যালকুলেশন করছিলাম উইদাউট ক্যালকুলেটর, এবং আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। আমিও খুবই প্লিজড যে আমি অনেকদিন পরে ভার্সিটির এই জায়গায় ক্যালকুলেশন গুলো করে মানে ভালো লাগছে আর কি। আমাদের সময় তো ক্যালকুলেটর ছিল, জীবন অনেক সুন্দর ছিল। এখন তো জীবন অনেক কঠিন আর কি। উইদাউট ক্যালকুলেটর ম্যাথ করাটা আসলে একটু মানে টাইম কনজিউমিং ব্যাপার, তারপর মাথা খুব দ্রুত খাটাইতে হয়। এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত ব্রেন খুলবে এন্ড তুমি তত টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। সো চলো আমরা শুরু করি। আজকে ক্লাসে আমরা কি দেখবো। আজকে খুব বেশি কিছু না, বাট আবার একদম কমও না, হ্যাঁ। তো আমরা এখানে বেসিক্যালি রাসায়নিক পরিবর্তন আর তাপগতিবিদ্যা এটার উপর বেশি ফোকাস করব। এটা অনেক বেশি ফোকাস করব। এটাও পড়বো, এটাও বেশি আসে, প্রভাবক ও এনজাইম। এনজাইম অ্যাকচুয়ালি এটা প্রভাবক বেসিক্যালি। সো এইটা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। সো আমরা প্রভাবক ও এনজাইম যদি দেখতে চাই, দেখো আহ এইটা এইটা আমি দেখে খুব একটু সারপ্রাইজড যে মেকানিজম, এখানে একটা মেকানিজম আসছিল। এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে, হ্যাঁ। সো এই প্রশ্নটা আসলে খুবই মানে আমি কালকে যখন স্লাইড দেখতেছিলাম আমি খুবই অবাক হয়েছি যে মেকানিজম আসছে, যে প্রভাবক কিভাবে কাজ করে। নর্মালি কিন্তু আমাদের স্যাররা বা আদার্স যারা আছে তারা কিন্তু বলে যে ভাই মেকানিজম স্কিপ করো, মেকানিজম লাগবে না, এরকম কিছু কথাবার্তা কিন্তু বলে। বাট এটা থেকে আসলে বোঝা যায় যে মেকানিজম ইম্পর্টেন্ট। ওকে, আমরা চলো শুরু করি। প্রভাবক বা অনুঘটক, এটার বাংলা আর কি। আর এটার ইংলিশটা হচ্ছে ক্যাটালিস্ট। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে, সেই জিনিসগুলাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিছু পয়েন্ট মার্ক করি। বার্জেলিয়াস বেসিক্যালি সব সময় সবার শুরুতেই কাজটা করছিল। বার্জেলিয়াস কিছু পদার্থকে ক্যাটালিস্ট নামকরণ করেন। আচ্ছা, এবার সংজ্ঞাটা কি, বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, এটা হচ্ছে কথা, এবং বিক্রিয়ক শেষে নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে। এই যে বক্সের লাইনটা লিখছি ভাইয়া, এটা যদি থাকে তাহলে এই প্রভাবকের সংজ্ঞা হয়ে গেছে। বিক্রিয়ার গতি সে বাড়াইতেও পারে, কমাইতেও পারে, একটা জিনিস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিক্রিয়ার শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তনীয় থাকবে। খুব ভালো এক্সাম্পল আমরা এটার খুব ভালো এক্সাম্পল আমি তোমাদেরকে যদি দেখাই। এটা তোমরা দেখছিলা এই যে অর্গানিক কেমিস্ট্রিতে। আমি বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রির উদাহরণ বেশি দিই, এটা মানুষজন বলে আমাকে, কারণ আমার কাছে অর্গানিক খুবই মানে খুবই মজার একটা কন্টেন্ট। যাই হোক, সমস্যা নেই। এখানে নিকেল, এখানে টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াস দিলাম, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, তোমরা কিন্তু জানো এখানে অ্যান্সারটা কি হবে। ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হবে, ইথিন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে, ইথেন তৈরি করে ফেলবে। এই যে ভাইয়া, এখানে কিন্তু খুবই চমৎকার ওয়েতে নিকেল প্রভাবক হিসেবে কাজ করছে। নিকেল এখানে কিন্তু প্রভাবক হিসেবে কাজ করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ডি অরবিটালের বা ডি ব্লকের যারা যারা আছে তারা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে। ডি ব্লক বা ডি অরবিটালে যারা যারা আছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো। আচ্ছা, এবার এরা কি করে, বিক্রিয়ার গতি বাড়ায় দিতে পারে, কমায় দিতে পারে, বিক্রিয়ার শেষে বা শুরুতে এদের গঠন ও ভরে অপরিবর্তন থাকে। আচ্ছা, এইবার এটার খুব আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে এই ইকুয়েশনটা। আমরা আসলে এটা কেন অনেক বেশি সিগনিফিক্যান্ট, এই এক্সাম্পলটা আমি তোমাদের সাথে এই স্টোরিটি একটু শেয়ার করি। যখন পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে আমরা পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাই, এই অক্সিজেনটা বেসিক্যালি কোথায় ইউজ করি জানো, আমরা হসপিটালে বিভিন্ন রকম অক্সিজেন সিলিন্ডার দিই না, বিভিন্ন রকম ধরো পেশেন্ট মারা যাচ্ছে তখন তার অক্সিজেন নিডেড, বা আইসিইউতে, বা ধরো যেরকম ইমার্জেন্সি কেসে আমরা যখন অক্সিজেন সাপ্লাই দিই, এই অক্সিজেনটা প্রডিউস করা হয় এই রিয়াকশনের মাধ্যমে। মানে আমরা যে ল্যাবরেটরিতে বা ওই যে সিলিন্ডার অক্সিজেন দেখি, ওগুলো পুরাটাই এটার উপর বেসিস করে। এখন বুঝতে পারছো এটা কতটা ইমার্জেন্সি, এই রিয়াকশনটা কতটা ইম্পর্টেন্ট আর কি এই রিয়াকশনটা। তো এখন এই রিয়াকশনে যদি অক্সিজেন প্রোডাকশন রেট অনেক স্লো হয়, তাহলে বুঝতেছো আমাদের পুরা মানে পুরা কি বলবো, পুরা মানে মানব জাতির উপর কতটা ইম্প্যাক্ট পড়বে। এটা কিন্তু ভালো একটা বেড ইম্প্যাক্ট পড়বে। এবং ধরো ইমার্জেন্সি কেসে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সো তখন এই আমরা একটা জিনিস পাইলাম, এটা বলতে পারো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে আমরা পাইলাম। এই মানুষটা কি করে জানো, যদি তুমি পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দাও, সো এটা 2KCl এবং 3O2 তৈরির রেটটা অনেক দ্রুত করে দেয়। মানে ধরো আগে যদি লাগতো, ধরো আমি ধরতেছি, ধরো আগে যদি লাগতো 20 মিনিটে একটা সিলিন্ডার ফিল আপ হইতো, ফিল আপ করার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা তৈরি হইতো, তাহলে এখন দেখা যায় যে তুমি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নাও, তাহলে দেখা যাচ্ছে যে আহ আগে যদি লাগতো 20 মিনিট, এখন দেখা যাচ্ছে 2 মিনিটে হয়ে যাচ্ছে। ওই একটা সিলিন্ডার ফিল আপ করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা প্রোডাকশন হয়ে যাচ্ছে। এটার মানে কি ভাইয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে রেটটা কি করে দিছে, বাড়ায় দিছে। দেখো অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া কি করে ফেলে, দ্রুততর করে ফেলে। ওকে, সো প্রভাবকের কিছু শ্রেণী বিভাগ আছে, আশা করি এটা বুঝতে পারছো প্রভাবক কতটা ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। প্রভাবক দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, যারা ধনাত্মক প্রভাবক। ধনাত্মক মানে বুঝতে আছো, এরা বিক্রিয়ার গতিকে কি করবে, বৃদ্ধি করবে। তাহলে বুঝাই যাচ্ছে ঋণাত্মক প্রভাবক নামে একটা প্রভাবক থাকবে যারা বিক্রিয়ার গতিকে কি করবে, হ্রাস করবে। কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো একটু দেখবা। যেরকম এগুলা কিন্তু বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়, ঠিক আছে। যেরকম ফসফরিক অ্যাসিড, তারপর গ্লিসারিন, তারপর হাইড্রোকুইনোইন নামে অর্গানিক কেমিস্ট্রিতে পাওয়া
প্যালাডিয়াম উইথ হাইড্রোকুইনিন, এটা যেটা করে অ্যালকাইনের সাথে, আমি একটু লিখি দেখো, সিএইচ সরি, এটার সাথে তুমি যদি হাইড্রোজেনের বিক্রিয়া করাও এইখানে, আর এইখানে যদি লেখো প্যালাডিয়াম, আর এইখানে লেখো হাইড্রোকুইনুইন, হাইড্রোকুইনুইন সংখ্যাটা থাক, এখন বলবো না। এটা যখন তৈরি করো, এটা কিন্তু ইথিনে এসে বিক্রিয়াটা থেমে যায়। তাহলে এইটা বিক্রিয়াটা কি করলো বলো তো ভাইয়ারা, তোমার বাড়া উচিত। বিক্রিয়াটাকে সে কি করলো, বিক্রিয়াটাকে ইথিনে এসে থামায় দিল, বিক্রিয়াটাকে আর আগাইতে দিল না। এই যে ভাইয়া এই জিনিসটাই হয়েছে তার মধ্যে। সো সে কি করছে, বিক্রিয়াটাকে ইথিনে এসে থামায় দিছে, তাহলে বিক্রিয়াটার গতিটা কি করে দিছে, কমায় দিছে। সো এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবকের কাজ। আচ্ছা, অটো বা স্বপ্রভাবক, এটা হচ্ছে আমি তোমাকে যদি বলি, থাকে না কিছু কিছু মানুষ থাকে দেখবা, গ্রাম থেকে বড় হয়েছে, পড়াশোনা নিয়ে তাকে এত বেশি প্রেশারাইজ করতে হয় না, ফ্যামিলি থেকে এত বেশি প্রেশার দেওয়া লাগে না, সে নিজে নিজেই পড়ে। আমাদের জেনারেশন বা আমরা যারা পার্সোনালি, আমরা যারা, আমি দেখবো পড়তে চাই না, দেখবা ছোটবেলায় আমি যখন পড়তাম, আমার আম্মু আমাকে পড়াইতো এভাবে লোভ দেখায় আর কি, যে ভাই তুই 2 ঘন্টা পড়লে তোর 10 টাকা আজকে যাইবো স্কুলে যাইতে, বা ধরো একটা কিছু লোভ দেখাইতো, বা একটা কিছু গিফটের আশা দিত, তারপর আমরা পড়তাম। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্বপ্রভাবক বা অটো প্রভাবক না। তো অটো বা স্বপ্রভাবক হচ্ছে কি, সে নিজেকেই নিজে মোটিভেট করবে, ঠিক আছে, সে নিজেই নিজেকে মানে প্রভাবকের মতো কাজ করবে। দেখো, বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ এটি নিজেই প্রভাবক হিসেবে ধর্ম সম্পন্ন হয়। সো এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা ফিচার্স আর কি প্রভাবকের মধ্যে, ঠিক আছে। যাই হোক, সো প্রভাবক বিষ কি জিনিসটা, এটা দেখো, প্রভাবক বিষ হচ্ছে যে সকল পদার্থের উপস্থিতির কারণে প্রভাবকের প্রবণ ক্ষমতা হ্রাস পায়। মানে ধরো আমি নিজে একটা প্রভাবক, এটা হচ্ছে তোমার লাইফের নেগেটিভ ফ্রেন্ড গুলা। আমি এটা একটু লিখি, নেগেটিভ পিপলস বলি, নেগেটিভ ফ্রেন্ড বলা ঠিক না, নাহলে আবার দেখা গেলো তুমি কালকে পরে মারামারি লাগাই দিলা যে ভাই নেগেটিভ পিপলস, এটা আমি কিভাবে কি নেগেটিভ পিপল তোমার লাইফের, ঠিক আছে। তুমি কিন্তু নর্মালি কিন্তু ফরওয়ার্ড মুভিং, কিন্তু তোমার লাইফে নেগেটিভ পিপলস অনেক বেশি চলে আসলে তখন তুমি কিন্তু আর ফরওয়ার্ড মুভিং না, তুমি কিন্তু অনেক বেশি মানে ব্যাকওয়ার্ড মুভিং হয়ে যাবা। সো এই টাইপের মানুষগুলো হচ্ছে তোমার লাইফের প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক হচ্ছে, এরা প্রভাবকের প্রবণ ক্ষমতা বাড়ায় দেয়, প্রবণ ক্ষমতা বাড়ায় দেয়। সো এরা হচ্ছে তোমার লাইফের মোটিভেশনাল স্পিকার, মানে স্পিকার আর কি, মোটিভেশনাল, এটা জাস্ট বুঝার জন্য বলতেছি, মোটিভেশনাল স্পিকার ইন এসেন্স, মোটিভেশনাল স্পিকার। যারা তোমার ধরো তুমি হতাশ হয়ে পড়ে থাকলে হয় না যে আমরা মোটিভেশন নিচ্ছি। আমি আমার পার্সোনাল লাইফে, আমার লাইফের একজন আইডল আছে, সে হচ্ছে উদ্ভাসের সোহাগ ভাইয়া। ধরো আমি খুব হতাশ হয়ে আছি, তখন ভাইয়ার ভিডিও টিডিও দেখি, লাইফের অনেক চিয়ার আপ হয়ে যায় আর কি, অটোমেটিক। হ্যাঁ, তো এই যে উনি হচ্ছে আমার জন্য প্রভাবক সহায়ক। আমি নিজে ধরো কিছু কাজ টাজ করতেছি, বাট উনার সংস্পর্শে গেলে বা ওনার কোনো কথা দেখলে বা শুনলে দেখা যায় যে আমি অনেক কাজ করতে পারতেছি। তো এটা হচ্ছে আমার লাইফে একটা প্রভাবক সহায়ক আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, তো আবিষ্ট প্রভাবক বুঝতে আসো। আবিষ্ট প্রভাবক হচ্ছে যে বিক্রিয়কের প্রভাবে তার অপর একটি বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। মানে ধরো আমি আরেকজনের সাথে বিক্রিয়া নর্মালি করি না, থাকে না যে তার সাথে আমি কথা বলবো না, কিন্তু যদি কেউ আসে, আয় চল তোর সাথে আজকে কথা বলাই দিব, এই যে এর সাথে যদি সে যদি আসে, তাহলে আমি তার সাথে যাই কথা বলি। মানে আমি ধরো কোন একটা ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলাম, তার সাথে আমি মিল মাট করবো না, কিন্তু আমার একটা ক্লোজ ফ্রেন্ড এসে বলো চল ওর সাথে আজকে মিটমাট করে দেবো, ওরা আমি না করতে পারি না। তো ওর সাথে যখন থাকি তখন আমি তার সাথে বিক্রিয়া করি, ও নাই তখন আমি বিক্রিয়া করি না। তো এই ধরনের প্রভাবককে আমরা বলি আবিষ্ট প্রভাবক। আচ্ছা, সমসত্ব প্রবণ জিনিসটা কি? সমসত্ব প্রবণ হচ্ছে একই দশায় থাকবে, সবার দশা বা ফেস সেম দশায় থাকবে। সো এরা হচ্ছে একই দশায় থাকবে। আর অসমসত্ব প্রবণ জিনিসটা কি? অসমসত্ব প্রবণটা হচ্ছে, দেখো ভাইয়া এটা গ্যাস, এটা গ্যাস, এই দেখো ভাইয়া এটা সলিড চলে আসছে, তার মানে সেম দশায় নাই, সেম দশায় নাই, সেম দশায় নাই। ওকে, সো অসমসত্ব প্রবণ মানে কি? সেম দশায় থাকবে না। সমসত্ব প্রবণ মানে কি? সেম দশায় থাকবে। ওকে, সো এনজাইম প্রবণ জিনিসটা কি? এনজাইম হচ্ছে বেসিক্যালি প্রোটিনযুক্ত জটিল জৈব পদার্থ। এরা বেসিক্যালি কলয়েড তৈরি করে এবং অত্যন্ত কার্যকরী জৈব প্রভাবক। এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে তোমরা কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 5-এ পাবা, ওই যে ইনভার্টেস, জাইমেস, ওই যে ভিনেগার প্রস্তুতির সময় পাইছিল না, এরা হচ্ছে বেসিক্যালি এনজাইম। সো এরা কিন্তু বেশ ভালো প্রভাবক। এই দেখো মল্টোস, ম্যালটেস, তোমরা পাইছিলে এটা। তারপর এই দেখো জাইমেস, গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি। তারপর দেখো ইউরিয়া থেকে ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি। সো এরা হচ্ছে সবাই ভালো কিন্তু প্রভাবক। সো এখন আমরা এখানে এনজাইম প্রভাবক সম্পর্কে দেখলাম। তারপর দেখলাম কি বলতো, অসমসত্ব প্রবণ দশা আলাদা আলাদা, সমসত্ব প্রবণ দশা সেম না। আবিষ্ট প্রভাবক হচ্ছে আমি নর্মালি বিক্রিয়া করি না, কিন্তু কেউ একজনের উপস্থিতিতে আমি তার সাথে বিক্রিয়া করি। প্রভাবক সহায়ক হচ্ছে যে আমার প্রবণ ক্ষমতাকে অনেক বাড়ায় দিবে। প্রভাবক বিষ হচ্ছে আমার প্রবণ ক্ষমতাকে কমায় দিবে। অটো প্রভাবক হচ্ছে সে নিজে নিজে প্রভাবক হিসেবে কাজ করবে। তারপর ঋণাত্মক প্রভাবক হচ্ছে প্রবণ ক্ষমতা বিক্রিয়ার গতিকে কমায় দিবে। ধনাত্মক প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়ায় দিবে। এই হচ্ছে মোটামুটি ভাবে প্রভাবকের একটা আলোচনা আর কি। তো আমরা হচ্ছে এইখানে প্রভাবকের কিছু আলাপ আলোচনা দেখলাম। সবচেয়ে বেশি কাজে লাগতেছে কিন্তু আমার এনজাইম প্রভাবনটা। দেখ,
এই যে স্টার্চ থেকে দেখ, তুই এখানে যদি মল্টোজে যাইতে চাস, স্টার্চ থেকে মল্টোজ ডায়াস্টেজ এনজাইম, তারপর মল্টোজ থেকে গ্লুকোজ ম্যালটেজ এনজাইম, তারপর হচ্ছে দেখ গ্লুকোজ থেকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এটা অ্যালকোহল তৈরি করে। ওই যে এটাই কিন্তু ইথানল তৈরির একটা খুব চমৎকার বিক্রিয়া। ছোটবেলায় 9-10 ছিল, আলু থেকে স্টার্চ বা আলু, পটেটো 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 থেকে অ্যালকোহল, স্টার্চ থেকে অ্যালকোহল আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রসেস আর কি। বাট এবার এই প্রভাবকের, এই এনজাইম প্রভাবকের একটা খুব সুন্দর চমৎকার চার্ট দেওয়া আছে, এবং সবগুলার মানে যতগুলা প্রভাবক আমরা এখানে দেখলাম আর কি, মানে যতগুলা জৈব অজৈব সবকিছুর এখানে খুব চমৎকার চার্ট দেওয়া আছে। এই চার্টটা পড়তে পারো ফর এমসিকিউ, এটা কিন্তু পরীক্ষায় থাকে, এমসিকিউ পারপাসে এই চার্টটা দেখা যেতে পারে। যেরকম এটা খুবই এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেরকম অ্যামোনিয়ার সময় আয়রন অনুঘটক আর প্রভাবক সহায়ক হচ্ছে বেসিক্যালি মলিবডেনাম। ঠিক আছে, ওকে। সো এই তো, এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলি এখানে। সো আমরা কোয়েশ্চেন সলভ করার জন্য সবার ফার্স্টে যে কোনটি খাদ্যদ্রব্য ও বীজ সংরক্ষণের সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, প্রিজারভেটিভ সোডিয়াম বেনজোয়েট। কোনটি শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদনে প্রভাবক হিসেবে কাজ করে, শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদনে প্রভাবক হিসেবে কাজ করেছে জিঙ্ক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইড। ওকে, বিক্রিয়ার প্রভাবকের কাজ কি? আচ্ছা, এখানে এই যে বললাম না আমাদের এটা একটু ঝামেলা আর কি, এক একজন এক এক ভাবে দেয়। আমরা তোদেরকে সক্রিয় শক্তি চিনাইছিলাম, ওই যে যখন একটা বিক্রিয়ায় এরকম একটা গ্রাফ আঁকছিলাম, মনে পড়ে? এই যে এটা ছিল তোর সক্রিয় শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, সো এখন প্রভাবক থাকলে কি হয়, আসলে এটা সত্যি না, আমি আবারও বলতেছি এই জিনিসটা অ্যাকচুয়ালি ঝামেলা। সক্রিয় শক্তি আসলে কখনোই কমে না, বাট যেহেতু দিছে উত্তর তো এটাই, প্রভাবক সক্রিয় শক্তি কমে আর কি, আমার বই ফলো করতেছি, সো এখানে সক্রিয় শক্তি কমে আর কি। আচ্ছা, সমসত্ব প্রবণ কি? এই যে ভাই, এই প্রশ্নটা আমি দেখে কালকে আমি খুবই সারপ্রাইজড যে মেকানিজম আসছে, মানে আমি মানতে পারতেছিলাম না যে মেকানিজম আসছে, তাও আবার প্রভাবকের মেকানিজম। এটা আসলে একটু টাফ। প্রভাবক বেসিক্যালি কাজ করে দুইটা মেকানিজম, আগে তোদেরকে একটু বলি। মেকানিজম দুইটা মেকানিজমে কাজ করে। একটা হচ্ছে তোর অ্যাডজর্পশন বলে এটাকে, অধিশোষণ, অধিশোষণ মেকানিজম। দুই নাম্বার হচ্ছে তোর অন্তর্বর্তী যৌগ গঠন। এই দুটা উপায়ে কাজ করে। তো আমরা এখানে যেটা ফলো করব সেটা হচ্ছে তোর অন্তর্বর্তী যৌগ গঠন, যেটা এটা ফলো করবে এখানে, মেকানিজম এটা ফলো করবে। আচ্ছা, এবার সমসত্ব প্রবণ জিনিসটা কি? সমসত্ব প্রবণ জিনিসটা হচ্ছে দশা, দশা বা ভৌত অবস্থা এইটা সেম থাকবে। দশা বা ভৌত অবস্থা কি থাকবে? সেম থাকবে। ধর এখানে 2SO2 সালফার ডাইঅক্সাইড, এটা গ্যাসীয় অবস্থায়, প্লাস অক্সিজেন গ্যাসীয় অবস্থায়। এখানে আমরা যে প্রভাবকটা নিই সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এইটাও ভাই গ্যাসীয় অবস্থায় থাকে, এবং এখানে তৈরি হয় 2SO3, এটাও দেখ গ্যাসীয় অবস্থায়। আমি জাস্ট প্রভাবকের ভৌত অবস্থাগুলো তোদেরকে একটু মার্ক করে দেখাই। দেখ, এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস, এন্ড দিস ওয়ান ইজ অলসো গ্যাস। দেখ সবই গ্যাস আছে, তার মানে এটা একটা সমসত্ব প্রবণ। কারণ কি, সবাই কি অবস্থায় আছে? ভৌত অবস্থা সবার কি আছে? সেম আছে। তো এই রিয়াকশনটারই আমরা মেকানিজমটা দেখব। মেচানিজম, মেকানিজম, হ্যাঁ, মানে মেকানিজম আর কি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যেটা করি এখানে 2NO প্লাস O2 বিক্রিয়া করে ফার্স্টে এখানে আমরা যেটা করি 2NO2 তৈরি করি, মানে একটা যৌগ তৈরি করি 2NO2। এবার এইখানের 2NO2 এটা 2SO2 এর সাথে বিক্রিয়া করে 2SO3, আবার এইখানে 2NO তৈরি করে। এবার তুই যদি এটা যোগ করস, এই যে যোগ করলি, এবার এখানে আমি যদি বক্স করি জায়গাটা, দেখ একটা মজার কাহিনী হচ্ছে বিক্রিয়ার শুরুতে এবং শেষে একজন মানুষ সেম আছে। বিক্রিয়ার শুরুতে এই দেখ, বিক্রিয়ার শুরুতে এই মানুষটা, এবং বিক্রিয়ার শুরুতে শেষে এই মানুষটা সেম আছে। এরা কি আছে? সেম আছে। এই যে এটা হচ্ছে প্রভাবক, শুরুতে এবং শেষে কি আছে? সেম, শুরুতে এবং শেষে সেম আছে। তো এইটা হচ্ছে তোর প্রভাবক, প্রভাবক। এবার এখন তোর মাথায় আরেকটা কথা আসবে যে ভাই তাহলে এইটা কি? এই যে এইখানে যে লিখছেন NO2, এটা কি? এটা হচ্ছে তোর অন্তর্বর্তী যৌগ। এটা কি ভাই? অন্তর্বর্তী যৌগ। লিখি, দেখ তাহলে বুঝবি।
এটা হচ্ছে তোর ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, অন্তর্বর্তী যৌগ। যৌগ এবার এটা যোগ করি, তাহলে দেখ এটা তো কাটাকাটি যাচ্ছে, এটা ওটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি বলতো, 2SO2 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এখানে কি তৈরি করতেছে, 2SO3। তাহলে দেখ অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে আমার পুরো মেকানিজমটা সর্ট আউট হয়েছে। সো এখানে আমরা বেসিক্যালি অধিশোষণ মেকানিজমটা দেখাইতেছি না, অধিশোষণ মেকানিজমটা নর্মালি না দেখালেও চলবে, বাট আমি এখানে অন্তর্বর্তী যৌগ গঠনটা দেখাইলাম, আশা করি সবাই বুঝছস। এবার পরের পার্টটাতে আসি, রাসায়নিক পরিবর্তন ও তাপগতিবিদ্যা। এটা ভাই বিলিভ কর, এটা 3 স্টার মার্ক একটা পার্ট, এটা একদম পুরাটাই এটা 3 স্টার মার্ক একটা, কারণ এটা হিট এন্ড থার্মোডাইনামিক্সের সাথে কানেক্টেড এন্ড কেমিস্ট্রি স্টোইকোমেট্রি কানেক্টেড, পুরো জিনিসটা আমরা বুঝবো। দেখ, সো তাপের পরিবর্তন এর সাথে আমাদের আগে বুঝতে হবে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন দুই রকম হইতে পারে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এটা সাময়িক, তাপের পরিবর্তন কখনো কখনো ঘটে না। আণবিক গঠনের পরিবর্তন হয় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাহ্যিক পরিবর্তন, এটাও খুব ইম্পর্টেন্ট, উদাহরণ এখানে দেওয়া আছে। তারপর দেখ রাসায়নিক পরিবর্তন, এটা একটা স্থায়ী 99 জিনিসপত্র, তাপের পরিবর্তন ঘটবেই, আণবিক গঠনের পরিবর্তন হবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, নতুন পদার্থ সৃষ্টি হবেই। মানে এখানে কাহিনীগুলো হচ্ছে লোহায় মরিচা পড়া, খাদ্যের হজমীকরণ, মোমের জ্বলন, পানির বিয়োজন, দেখ এগুলা কিন্তু সবই উদাহরণ। তারপর এখানে দেখ তুতের মধ্যে পানি যোগ করা, পদার্থকে চুম্বকে পরিণত করা, পানিতে চিনি বা লবণ মেশানো, মোমকে গলানো। সো এগুলা মোমকে গলানো আর মোমকে জ্বালানো কিন্তু এক জিনিস না, ঠিক আছে? আচ্ছা, তোরা পড়ছিলি মোমের গলনের সময় বা যখন মোমবাতি জ্বলে তখন দুই ধরনের পরিবর্তনই ঘটে, একটা ভৌত পরিবর্তন আর একটা কি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তো আমরা এইখানে কিছু জিনিসপত্র এখন দেখবো, সেটা হচ্ছে প্রশমন তাপ বা এন্থালপি। এটা জিনিসটা কি আমি একটু পেজ অ্যাড করে বলি তাদেরকে। দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা কি ভাই? এটা হচ্ছে তো স্ট্রং বেস। এটা কি ভাই? এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর এটা কি? সল্ট। আর এটা কি? ওয়াটার। এখন এইখানে ভাই এত ভাঙা ভাঙা কি দেখাচ্ছেন? দেখাইছি ভাই, কারণ আছে। এই দেখ OH মাইনাস আর H+ বিক্রিয়া করে তুই ওয়াটার ফর্ম করছিস। এই যে বিক্রিয়াটা পাইছস না ভাই, এই বিক্রিয়াটা একটা স্পেশাল নাম আছে। এই SB মানে স্ট্রং বেস, এগুলো বুঝছস তো? এটা হচ্ছে তোর প্রশমন বিক্রিয়া। H+ এবং OH মাইনাসের বিক্রিয়া করে পানি তৈরির যে বিক্রিয়াটা, সেটাই বেসিক্যালি হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? H+ এবং OH মাইনাস মিলে পানি তৈরির যে বিক্রিয়াটা, সেটাই হচ্ছে তার প্রশমন বিক্রিয়া। এবার যখন এটা স্ট্রং বেস হবে আর এটা স্ট্রং অ্যাসিড হবে, তখন এইখানে যে তাপ উৎপন্ন হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে ডেল্টা H কি হবে রে? এখানে নেগেটিভ হবে, ডেল্টা H এখানে নেগেটিভ হবে, এবং এখানে একটা তাপ উৎপন্ন হবে। এই তাপ উৎপন্নের মানটা দেখ, আমি এটা লিখি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি হয়, তাহলে এইখানে ডেল্টা H এর মানটা নেগেটিভ, এবং এই মানটা কনস্ট্যান্ট, -57.34 কিলো জুল পার মোল। এই মানটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি, এটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি। এবার এখানে কিছু কথাবার্তা আছে। যদি এইখানে তুই ইথানোয়িক অ্যাসিডনেস আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডনেস, এটা কিন্তু দুর্বল অ্যাসিড, তাহলে প্রশমন তাপের মানটা একটু কমে আসে। তাহলে এই ক্ষেত্রে লবণ আর পানি তৈরি হবে, এখানে ডেল এইচ এর মানটা হয় -55 পয়েন্ট সামথিং। ওকে, এবার হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো এক্সেপশনাল ভাই, এটা যদি হয় তাহলে হবে সোডিয়াম ফ্লোরাইড, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড পানি যোজন অনেক বেশি হয়, প্লাস কি হবে? পানি হবে। এইখানে এটা যেটা হয়, এটা আসে -68.6, 55.5 মনে হয়, 55.5 এরকম আসে আর কি। তাহলে কি নর্মালি স্ট্রং এসে স্ট্রং বেজে -57.34, স্ট্রং বেস স্ট্রং এসিড -57.34, বাট হাইড্রোজেন ফ্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই পানি যোজন এখানে বেশি হয়, এটা -68.6 হয়ে যায়, বেশি হয়ে যায়। আর উইক অ্যাসিড চলে আসলে, ইথানোয়িক অ্যাসিড চলে আসলে -55.55, এটা মনে রাখিস। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। দেখ কি বলা হয়েছে, দেখ সাধারণ কক্ষ তাপমাত্রায়, যেমন 25°C তাপমাত্রা বা 298 কেলভিন তাপমাত্রায়, এসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি হতে
যে পরিমাণ তাপের উদ্ভব হয় তাকে প্রশমন এনথালপি বলে। এনথালপি মানে তাপ ভাইয়া, এনথালপি মানে হচ্ছে তাপ। সকল তীব্র অ্যাসিডের মান এবং -57.34 কিলোজুল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই দেখ এইখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি কিন্তু দুইটা আজকে তোদের বললাম, নতুন আরো দুইটা আছে, এটা কিন্তু এখানে দেয় নাই। কেন দেয় নাই? এগুলো অ্যাড করা দরকার ছিল, আরো দুইটা অ্যাড করে দিই যা। টু 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 টু। থাক আর লাগবে না। এখানে দিব হচ্ছে HF, এখানে দিব হচ্ছে তোর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মান হচ্ছে -68.6 কিলোজুল, দেওয়াই আছে ইউনিট, সো প্যারা নাই। তারপর তুই দিবি দুর্বল অ্যাসিড CH3COOH, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাই। এইখানে হচ্ছে তোর সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইখানে হচ্ছে -55.5। কারণ এটা কি, এটা এত কাহিনী কেন হইলো? এই কাহিনীগুলো হইলো কারণ এটা হচ্ছে উইক, আর এটা ক্লোরিন আয়নের পানি যোজন, ক্লোরিন আয়নের পানি যোজন, বেসিক কারণ হচ্ছে এটা। ওকে, গেল এটা, এটাও গেল। ওকে, এবার তাপ প্রসারণের দুটো সূত্র আছে, সেটা আমি তোদেরকে বলি জানি, তাকে আমরা পেজ অ্যাড করে বলি। বেশ মজার, তাপ প্রসারণের এই সূত্রটা বেশ মজার। দেখ, সরি, এ থেকে বিতে যাবি, এইখানে অবশ্যই কি হবে, একটা তাপের পরিবর্তন হবে। ধর তাপের পরিবর্তনটা হয়েছে +x, তাহলে এখন তোরে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুই যদি বি থেকে এতে আসোস, তাহলে যে তাপের পরিবর্তনটা হবে সেই মানটা কত হবে, তুই বলবি -x হবে। তাহলে এখান থেকে তুই কি দেখলি, যে একটা বিক্রিয়া সম্মুখবর্তী হওয়ার সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, বিক্রিয়াটাকে যদি উল্টায় দেস ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, কিন্তু চিহ্ন কি হবে, বিপরীত হবে। এ থেকে বিতে যাব, যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, বি থেকে এতে আসবো, ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটবে, কিন্তু চিহ্ন কি হবে, বিপরীত হবে। এটা একটা সূত্র। পরের সূত্রটা যেটা বলতেছে, এইটা আমার কাছে খুব মজা লাগে। এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটাই। ধর এ থেকে তুই বিতে গেছস, এখানে তোর তাপের পরিবর্তন হয়েছে H1, বি থেকে তুই সিতে আসছস, এখানে তোর তাপের পরিবর্তন হয়েছে H2, এ থেকে সিতে আইসস, এখানে তাপের পরিবর্তন হয়েছে H। মানে কি ভাই, ধর এই যে দেখ, এ থেকে কেউ যদি সিতে আসে, তাপের পরিবর্তন যদি H হয়, হিটের পরিবর্তন, এন্ড কেউ যদি বলে না ভাই আমি এ থেকে ফার্স্টে বিতে যাব, বি থেকে তারপর ফার্স্টে সিতে যাব, তাহলে আলটিমেটলি এইখানে যে তাপের পরিবর্তন হয়েছে H1, আর এইখানে যে তাপের পরিবর্তন হয়েছে H2, তাহলে H ইকুয়ালস টু তুই কি লিখতে পারবি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, H1 প্লাস H2। এটার মানে কি বেসিক্যালি বলতো, এটার মানে হচ্ছে তুই যত ধাপই কমপ্লিট করে আসস না কেন, এটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, দুটো একদিকে আর বিপরীত দিকে, তুই যত ধাপই কমপ্লিট করে আসস না কেন, প্রতি ধাপে যত তাপের পরিবর্তন হোক না কেন, মোট তাপের পরিবর্তন সবসময়ই কি থাকবে, ধ্রুবক থাকবে, বা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তুই যত ধাপ কমপ্লিট করে আসস না কেন, কেউ যদি বলে না ভাই আমি এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে ইতে যাব, ই থেকে এফ এ আসবো, এফ থেকে জিতে যাব, জি থেকে সিতে যাব, আর আমি এ থেকে সিতে যাব, একই এতগুলা ধাপ কমপ্লিট করে আসছো, যত তাপের পরিবর্তন হবে এখানে এই এইচ এর মানটা কি থাকবে বলতো, ধ্রুবকই থাকবে। মানে কি, ধর এখানে হইলো H1, এনে হইলো H2, এনে হইলো H3, এনে হইলো H4, এনে হইলো H5, এনে হইলো H6। হোয়াট ডাজ ইট মিনস, আমরা কি লিখতে পারি এই ডায়াগ্রাম অনুযায়ী, অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমরা লিখতে পারি H ইকুয়াল H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4 প্লাস H5 প্লাস H6। মানে তুই বিক্রিয়া কয় ধাপে কমপ্লিট করতেছস এটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না। তোর বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে, তুই যত ধাপেই বিক্রিয়া কমপ্লিট করস না কেন, মোট তাপের পরিবর্তন বা পরিমাণ সবসময় কি থাকবে, স্থির বা ধ্রুবক থাকবে। এটাই এইখানে লেখা হয়েছে। এটা হচ্ছে ফার্স্টে যেটা বলছিলাম, ল্যাবোইসিও ল্যাপ্লাস। ফার্স্টে তোদেরকে যেটা বলছিলাম, দেখ এটা হচ্ছে ল্যাবোইসিও ল্যাপ্লাস, পরেরটা হচ্ছে হ্যাস। এই কথাটাই এখানে লেখা আছে, আমি যে কথাগুলো বলছি এখানে এটা লেখা আছে, এটাই এখানে লেখা আছে আগের পেজ। এটাও আমি পড়াবো, একটা পেজ অ্যাড করে পড়াই। মানে এগুলো বলে ফেললে সুবিধা কি, স্লাইডে তো একচুয়ালি লেখা আছেই, তোরা একটু দেখ আর কি, আমি জাস্ট ফর্মুলা গুলো বলতেছি।
তোরা এরকম একটা ফর্মুলা পড়ছস না, কিউ ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। পড়ছস কিনা পড়স নাই? পড়ছি ভাই। ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ মানে কি? পি ডিবি। রিটার্ন থার্মোডাইনামিক্সে পড়ছস ভাই, তোরা অবশ্যই পড়ছস। এটা না পড়ে থাকলে আসলে ফিজিক্স সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার তোরা পড়সই নাই, এই ফর্মুলা তোরা দেখছস। এবার আমরা না আসলে এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাই এনথালপি। এনথালপি কেমনে বের করব? উৎপাদের এনথালপি হবে তোর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি প্লাস স্থির চাপে তার যে আয়তনটা আছে, সেই আয়তনটা, তাহলে ভি টু। বিক্রিয়কের এনথালপি কি হবে রে? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি চাপ ইনটু এখানে কি লিখবো? ভি আর। আচ্ছা, ওইটা আমি ভিপি লিখে দিই, তাহলে আমার মনে হয় বেশি ইজি হবে। মুছে দিই এটা, পি উৎপাদের আয়তন। তাহলে এখন ডেল এইচ কি হবে রে? এইচ পি মাইনাস এইচ আর, উৎপাদের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি, তাহলে ইউপি প্লাস পি ভিপি। প্রোডাক্ট, পি মানে প্রোডাক্ট, এই পি মানে হচ্ছে প্রোডাক্ট মানে উৎপাদ আর কি, হ্যাঁ। আর আর মানে রিয়াক্টেন্ট মানে বিক্রিয়ক, মাইনাস ইউ আর মাইনাস ভি আর ইন্টু পি। পিটা কমন নে, তাহলে ইউপি মাইনাস ইউ আর প্লাস পি যদি কমন নেস তুই এখানে বিপি মাইনাস ভি আর। এখানে আয় এবার ডেল্টা এইচ, এই দেখ ইউপি মাইনাস ইউ আর, ইউপি মাইনাস ইউ আর, এটা হয়ে গেছে ডেল ইউ প্লাস এটা হচ্ছে ডেল বি, পি ডেল বি, পি ডেল ভি, তাহলে ডেল্টা ইউ প্লাস পি ডেল বি মানে ডেল ডব্লিউ, তাহলে ডেল এইচ। তাহলে এখান থেকে যেন আমরা কি লিখতে পারি? ফাইনালি আমি আমাদের জীবনের উত্তর পাই গেছি রে। ডেল এইচ মানে ডেল কিউ। জীবনের উত্তর বলতে আহ বুঝাইছি যে আমরা যা প্রমাণ করতে চাইছি সেটা পাই গেছি। ডেল এইচ ইকুয়ালস টু ডেল। এই যে, তার মানে বিক্রিয়ার এনথালপি সমান হচ্ছে বিক্রিয়া তাপ। এই পুরো জিনিসটা এখানে সুন্দর করে প্রুফ করে দেওয়া আছে। একটা এনথালপির পার্ট গেল। আরেকটা ফর্মুলা আছে তোর ডেল জি এর সাথে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে কানেক্টেড, সেটা একটু দেখাই দিই। দেখ, ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে, এখন এইটা কি? এইটা হচ্ছে তোর মুক্ত শক্তির পরিবর্তন। এখানে ডেল এইচ এনথালপি, টি হচ্ছে টেম্পারেচার, অবশ্যই কেলভিন স্কেলে, ডেল এস এটা হচ্ছে তোর এন্ট্রপি। এখন এই কোশ্চেনে কথা আছে, ডেল জি যদি গ্রেটার দেন জিরো হয় আর ডেল জি যদি লেস দেন জিরো হয়, তাহলে ডেল জি লেস দেন জিরো হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, আর ডেল জি গ্রেটার দেন জিরো মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়। এটা কেমনে আসছে জানোস? তোদেরকে একটু প্রমাণটা দেখাই, দেখ তোরা বুঝবি। ডেল জি এর ইকুয়েশনটা কি ছিল বলতো? মাইনাস এন এফ, ওই যে ফ্যারাডের নার্নেস্ট ইকুয়েশন, ই সেল মনে পড়ে? এখন দেখ, ই সেল ধর পজিটিভ, ই সেল ধর পজিটিভ, তাহলে কি হতো মনে আছে? স্বতঃস্ফূর্ত। মনে করে দেখ, ই সেল পজিটিভ স্বতঃস্ফূর্ত, তাহলে ই সেল যদি এখানে পজিটিভ বসে তাহলে ডেল জি কি আসবে? নেগেটিভ। দেখ নেগেটিভ লিখছি, এই লেস দেন জিরো মানে কিন্তু ভাই কি? ডেল জি নেগেটিভ। এখন দেখ তো এই কোশ্চেনে কখন এটা নেগেটিভ হবে, এটা দেখে ফেল। দেখ 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 কখন নেগেটিভ হবে, এটা কখন নেগেটিভ হবে? যদি তুই যদি বসাস ডেল এইচ, এটা পজিটিভ যদি বসাস, আর এটা যদি তুই পজিটিভ বসাস, তাহলে দেখ ভালো করে দেখ, ডেল এইচ পজিটিভ ডেল এস পজিটিভ, তাহলে এগুলো ফিক্স ভ্যালু, এটা বসাই দিলাম এটা বসাই দিলাম। তাহলে নেগেটিভ তখন আসবে যখন টেম্পারেচার হাই, টেম্পারেচার হাই। ঠিক আছে, টেম্পারেচার হাই, তাহলে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, একটা কাহিনী। আবার দেখ, তারপর দেখ ডেল জি
আবার দেখ লিখলাম ডেল এইচ, এগুলো চেকার বোর্ড দিয়ে চেক করা যায়। এখন আমরা এত ডিটেলস এগুলো যাচ্ছি না, এগুলো চেকার বোর্ড দিয়ে চেক করা যায়। হ্যাঁ, এখানে আমরা কি বলবো, দেখ এটা যদি নেগেটিভ বসাই আর এটা যদি পজিটিভ বসাই, এটা খুব ভালো করে বোঝা যায়। দেখ এটা মাইনাস বসতেছে পুরো রাশিটা, আর এটা প্লাস বসতেছে, প্লাসে মাইনাসে অ্যান্সার অলওয়েজ মাইনাস আসবে। এটা অলওয়েজ মাইনাস, মাইনাস মানেই কিন্তু স্বতঃস্ফূর্ত। তাহলে একটা রিঅ্যাকশন কখন স্বতঃস্ফূর্ত হবে বলতো, যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী হয় এবং ডেল এস পজিটিভ হয়, তাহলে রিঅ্যাকশনটা স্বতঃস্ফূর্ত হবে অলওয়েজ। ওকে, সো বুঝছি আশা করি এই জিনিসটা। এই যে ইকুয়েশনটা এখানে লেখা আছে, দেখ ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, এগুলো আমরা প্রমাণ করছি, এগুলো প্রমাণ করা শেষ। ওকে, সো চল আমরা এখন ইকুয়েশন সলভ করি, মানে ইকুয়েশন সলভ করি। মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখ কি বলা হয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি, বিচ্ছিন্ন অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায়, তুই বিচ্ছিন্ন অবস্থায় আছোস, হ্যাঁ বিচ্ছিন্ন অবস্থায়, মনে রাখবি কেমিস্ট্রি বা আমরা যে কম্পাউন্ড ফরমেশন করি এটার সাথে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মানে এই কোশ্চেনের জন্য একটু ঝামেলা আছে। কিরকম, ধর তুই বিচ্ছিন্ন অবস্থায় আসোস, তুই একা আসোস, তুই কিন্তু আরেক এলাকায় গেলে মার খেয়ে আসবি একা। হ্যাঁ, ওই যে ওই পাড়ায় ঢুকলে ঠ্যাং গুঁড়া করে দিব ওরকম আর কি। হ্যাঁ, তো তুই একা আসো, তুই মার খাবি, কিন্তু তুই 100 জন নিয়ে যা ওই এলাকায়, তুই কিন্তু মার খাবি না, তার মানে তুই ইউনাইটেড আসোস। কেমিস্ট্রি ক্ষেত্রে বলে সে যখন বিচ্ছিন্ন অবস্থায় আছে তার শক্তি অনেক বেশি, কিন্তু সে যখন যুক্ত অবস্থা হয়ে যাবে তাহলে সে স্টেবল হয়ে গেছে। স্টেবল মানে হচ্ছে তার সবচেয়ে শক্তি কম, মনে রাখবি। বন্ধন গঠন করে ফেলছিস মানে তুই স্টেবল হয়ে গেছিস, মানে ইন এ সেন্স তুই যখন বিয়ে করে ফেলছিস তোর শক্তি কমে যাবে। তুই বিয়ে করার আগে তুই যত শক্তি পাবি, তুই মনে কর রাত বিরাতে বেরোয় যেতে পারতি, তোর যত স্বাধীনতা ছিল, যত কিছু ছিল, তুই কিন্তু বিয়ে করার পরে আর পারবি না জিনিসটা। তাহলে তোর শক্তি কি হয়ে গেছে, পাওয়ার কমে যাচ্ছে জিনিসটা। তো এই আর কি ইন এ সেন্স এটা। তাহলে তোর স্টেবিলিটি চলে আসছে। এটা কিন্তু একটা জিনিস মানুষজন খালি উল্টাপাল্টা বুঝে যে ভাই মনে হয় আমাদের স্বাধীনতার অবস্থা থাকবে না, বিয়ে করে ফেললে তোর কিন্তু স্টেবিলিটি চলে আসবে। তো এটা একটা ব্যাপার। তো যুক্ত অবস্থা চাইতে অধিক হবে। আচ্ছা, যাই হোক, এবার দেখ নিম্নের বিক্রিয়াগুলোতে কার্বনের গণনাকৃত দহন তাপ গণনা করো। কার্বনের দহন তাপ গণনা করো। আচ্ছা দেখ এই রিঅ্যাকশনটা বেশ মজার। দেখ কার্বন প্লাস হাফ O2 দেওয়া আছে। কার্বনের দহন তাপ হচ্ছে কার্বন, ভালো করে দেখিস, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। এটা হচ্ছে তোর কার্বনের দহন তাপের বেসিক কথা। কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে, এটা হচ্ছে তোর কার্বনের দহন তাপ। তাহলে তোকে এইটার জন্য তোকে বের করতে বলছে যে ভাই ডেল এইচ এর মানটা আমাকে বের করে জানান, এটা বের করতে বলছে। এটা হচ্ছে কার্বনের দহন তাপ। তোর কাছে গিভেন কি আছে, দেখ কার্বন প্লাস হাফ O2 তৈরি হয়েছে কার্বন মনোক্সাইড। এখানে দেখ একটা ডেল্টা H1 দেওয়া আছে, দেওয়া আছে। আবার দেখ কার্বন মনোক্সাইড হাফ O2, এটা আবার দেখ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। দেখ এইখানে তোর কাছে ডেল্টা H2 দেওয়া আছে। এবার তুই দেখতো এখানে যদি তুই যোগ করস তাহলে তুই কি পাচ্ছস, তুই বলবি ভাই যোগ করলে তো মনে হচ্ছে আমি কিছু পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি তুই পাওয়া যাচ্ছস, বিশ্বাস কর তুই অনেক কিছু পাওয়া গেছস। তাহলে দেখ এইটা, এটা ঘেচাং, তাহলে কার্বন প্লাস অক্সিজেন তোর কাছে যেটা চাওয়া হয়েছিল তুই সেটা পায়া গেছস। তাহলে এইখানে তোকে যদি এখন বলা হয় ডেল্টা এইচ কত হবে, তুই বলবি ভাই আপনি তো যোগ করছেন, তাহলে এটাও কি করে দিবেন, যোগ করে দিবেন। তাহলে ডেল্টা H1 প্লাস ডেল্টা H2। ওকে, যারা আজ রবিবার নাটক দেখছে সময় না হবে ওইখানে কিন্তু এরকম এন্ট্রপি নিয়ে পড়াশোনা করে। ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল বি, শুনিস ভালো করে। তারপর এন্ট্রপি বুঝায় কিন্তু জাহিদ হাসান, ওই যে মেহের আফরোজ শাওনকে কিন্তু এন্ট্রপি বুঝায়। তাহলে দেখ আমরা যদি যোগ করে দিই -111 প্লাস -283, তাহলে এখন এখানে অ্যান্সারটা কি আসবে, এটা আশা করি পারবো, আমাদের ক্যালকুলেটর লাগবে না, আমরা এর থেকে অনেক কঠিন কিছু করে আইছি ভাই আমাদের জীবন যুদ্ধে। হ্যাঁ, মানে ওই যে বলে না যে ইয়াকে কি দেখাও, হ্যাঁ যাই হোক -394, এই যেরকম আমরা এগুলো অনেক করছি। সো এটা 394 হবে। ওকে, নাইস, হয়ে গেছে, মুখস্থ রাখতে পারো এই মানে কার্বনের দহন তাপ কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো দেখ স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমি এটা লিখি। স্থির চাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সিস্টেমের এনথালপির পরিবর্তনের পার্থক্য, সিস্টেমের এনথালপি পরিবর্তনের পার্থক্য। তাহলে ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল বি, এই ইকুয়েশন আমরা জানি। হ্যাঁ ভাই জানি। তাহলে এখন দেখ ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়াল পি ডেল বি, তোকে এটাই বের করতে বসে। এই দেখ এনথালপি আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের পার্থক্য। পি ডেল বি মানে কি বলতো, ডেল ইউ, মনে থাকার কথা। মানে কি, ডেল ইউ মানে হচ্ছে, সরি পি ডেল বি মানে হচ্ছে ডেল ডব্লিউ। ডেল ডব্লিউ মানে কি বলতো, কাজ, কাজে নির্দেশ করে। ওকে, সো এটা ডান। ওকে, মিথেনের দহন তাপ এত হলে এত কিলো জুল তাপ উৎপন্ন হতে কত গ্রাম মিথেন প্রয়োজন, মিথেন প্রয়োজন। তাহলে মিথেনের বিক্রিয়াটা লিখি, CxHy প্লাস এক্স প্লাস y/4 O2 x CO2
প্লাস y/2 H2O। তাহলে আই মিথেনের বিক্রিয়াটা করি, CH4 প্লাস 2A2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2O। এটাই মিথেনের দহন বিক্রিয়া। তাহলে দেখ 890.3 কিলো জুল তাপ উৎপন্ন করতে মিথেন কতটুকু লাগছে রে? মিথেন এখানে কতটুকু লাগছে বল? কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 12 আর 4 কত রে? 16। তাহলে কত গ্রাম লাগছে? 16 গ্রাম। 16 কি মোলে চাইছে? গ্রামে। 16 গ্রাম। তাহলে 1 কিলো জুল তাপ উৎপন্ন করতে, বাংলা বাংলা নিয়ম, হ্যাঁ, তাহলে 16 / 890.3 গ্রাম। কতটুকু তৈরি করবো? 1780। এটা ক্যালকুলেশন কেন করতেছে? এটা ডাবল হবে, 32 32 হবে। তাও করি, যে করছি যেহেতু। বোকারে বোকা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। বোকারা কিন্তু বিলের ধারেই কাটে ঘাস। ঘাস কি হবে? বেচবো হাটে। 1780.6 ইন্টু 16 890.3। তাহলে অ্যান্সার তো বোঝাই যাচ্ছে, এটা কাটাকাটি গেলে 2 হবে। 890 ডাবল হচ্ছে 780, 1780, আর ওইখানে 3, তাহলে বোঝাই যাচ্ছে এটা 2। তাহলে 2 আর 16 গুণ করলে 32 হবে। ডান। এটা খুবই সহজ অঙ্ক। কোনটি তাপহারী বিক্রিয়া? কোনটি তাপহারী বিক্রিয়া? কোনটি তাপহারী বিক্রিয়া? তোকে তাপহারী বিক্রিয়া বের করতে বসে, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাহলে দেখ, N2 + O2 = 2NO, মিথেন। তাপহারী, তাপহারী কিন্তু, হ্যাঁ, তাপহারী বিক্রিয়া। সো এটা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এটা দহন বিক্রিয়া, এটাও দহন বিক্রিয়া, এটাও দহন বিক্রিয়া। এটা ভাইয়া আমরা যখন করতেছি, এটা বেসিক্যালি সংশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে বেসিক্যালি অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে তোর ডি। অ্যান্সার কিন্তু হচ্ছে ডি। ওকে, সো এটা একটা তাপহারী বিক্রিয়া। ওকে, সো আমরা হচ্ছে পরেরটাতে যাই। সরি, বেশি চলে গেছে। এই তো এবার আসছে, ঠিকঠাক করছি তো? হ্যাঁ, ঠিক আছে। এটা এবার মিথেন, ইথেন, প্রোপেন ও ইথানলের দহন তাপ দেওয়া আছে। কোন জার্নির ক্যালোরিফিক মান বেশি? দেখ, আমি তোর এই জায়গায় যদি থাকি, আমি অঙ্কটা করবোই না। কারণ তুই দেখ, বাসাবাড়িতে ক্যালোরিফিক মান হচ্ছে যেটা থেকে তুই বেশি পরিমাণ হিট পাবি। এখন তুই বাসাবাড়িতে কোন গ্যাস ব্যবহার করস বলতো রান্নার বান্নায়? আমি অঙ্ক করবোই না, এই অঙ্ক করবোই না। বাসাবাড়িতে কোন গ্যাস ব্যবহার করি? মিথেন। একদম চোখ বন্ধ করে মিথেন, এটা আমার অ্যান্সার। এই অঙ্ক স্যারের মতো চাইলে করে ক্যালকুলেশন করে এটা কিছু করবে, বাট আমার অ্যান্সার মিথেন। 100% মিলবে, এটা মিথেন হইতে হবে। নাহলে দুনিয়া ভুল, দুনিয়া ভুল, দুনিয়া ভুল, ভুল মানে ভুল। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যদি রিটেনে আসে তাহলে কি করবো? এটা একটা ভালো প্রশ্ন, যে ভাই রিটেনে যদি আসে তাহলে কি করবো? তোরা যেটা করবি, দেখ, মিথেনের দহন তাপ দেওয়া আছে না, তাহলে 890.3 মিথেনের ভর দিয়ে ভাগ করবি। সবাইকে সবার দহন তাপ দিয়ে ভাগ, মানে ভর দিয়ে ভাগ করবি। মাইনাস থাকবে না ভাই, ভুল লিখছি। তারপর 16। এটা কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, টেক্সট সিলেক্ট হয়ে গেছে, সরি সরি সরি। এটা 16, এত বড় যে আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, পরে দেখ ইথেন। তাহলে ইথেন হচ্ছে কত? 1500 কত? এটা 59 নাকি না কত, দেখি না। 1559.7। চোখের পাওয়ার চলে গেছে রে ভাই। 59.7। আর ইথেন হচ্ছে C2H6। তাহলে কার্বন দুইটা আছে, তাহলে 24 আর 6 30। আচ্ছা, প্রোপেন 2 2 2 0.2। প্রোপেন আছে C3 CnH2n+2, তাহলে C3H8, তাহলে 36 আর 8 44। আর ইথানল, ইথানল, ইথানল কিন্তু বায়োফুয়েল, হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু ইথানল ইউজ করে। ব্যাপারটা এমন না যে ইথানল ইউজ করে না। তোরা দেখছিস কিনা জানি না, অনেক জায়গায় এটা হয়, বিভিন্ন মুভিতে দেখায়। তোরা কিন্তু দেখছিস কিনা জানি না, ধর বাইকের তেল শেষ হয়ে গেলে অনেক সময় ওই যে যে অ্যালকোহল আছে, অ্যালকোহল কিন্তু দিলে বাইক কিন্তু চলে কিছুক্ষণ, কারণ ওইখানে ইথানল থাকে। সো ইথানল কিন্তু বায়োফুয়েল, ইউজ করা যায়। ইথানলের কত হবে? C2H5। তাহলে কার্বন হচ্ছে দুইটা, তাহলে 12 আর 5 কত হবে? 12 আর 5 C2H5, 12 আর 5 হচ্ছে 17। 17 আর 16 কত? 17 আর 16 হচ্ছে 28 আর 29। ঠিকঠাক লিখছি তো ভাই? ভুলভাল লিখলে বিপদ। C2H5OH, তাহলে বেসিক্যালি কি আসতেছে? C2H6O। তাহলে 12 12 24, 12 গুণ 2 যোগ 6 যোগ 16, তাহলে 16 আর 6 দেখছিস, ভুল করে ফেলছিলাম, 22 আর 24। তাহলে কত হবে? 22 আর 24, 22 আর 24 হচ্ছে 2, 22 যোগ 24 46 হবে না? 22 যোগ 24 4 2 6, হ্যাঁ 46, 46। এই যে সবার এখান থেকে মান বের করবি, মানে মান বের করবি, সবার মান বের করবি, যারা বড় আসবে সেটাই তোর অ্যান্সার, সেটার ক্যালোরিফিক মান বেশি। মানে 1 গ্রাম থেকে কতটুকু তাপ উৎপন্ন, 16 গ্রাম থেকে এতটুকু, একে কত, 30 গ্রাম থেকে এত, একে কত, 44 গ্রাম থেকে এত, একে কত, 46 গ্রাম থেকে এত, একে কত। তাহলে যেটা বেশি হবে সেটা অ্যান্সার। রিটেনের জন্য হচ্ছে প্রসেস এটা। ফাইনালি ভাই, এই অঙ্ক আমি ক্যালকুলেটর দিয়েও করবো না, তাইকা দিব, পরে খালি বলবো মিথেনের ক্যালোরিফিক মান বেশি, শেষ। ওকে, দেখ, 100 ml অ্যাসিটিলিনকে সম্পূর্ণরূপে দহন করতে কি পরিমাণ অক্সিজেন? অ্যাসিটিলিন, তাই না? ওই যে আমরা একটু আগে যে ইকুয়েশনটা লিখছিলাম, সেই ইকুয়েশনটা আবার লিখি, CxHy
এক্স প্লাস y/4 O2 বিক্রিয়া করে XCO2 প্লাস y/2 H2O। দেখ অবস্থা, তাই না টুনে কি করছি এটা, H2O। তাহলে আই এখানে C2 H2 x প্লাস y/4, 2 প্লাস 2/4, তাহলে 2+2/4, 2+2/4, 2+2/4, তাহলে 2+1/2, তাহলে 4, 2+1/2 মানে 2.5, তাহলে 5/2, 5/2 O2 XCO2, তাহলে 2CO2 প্লাস y/2, তাহলে y/2 হচ্ছে তোর দুই তো আছে, y/2 এটা 2, y এর মান 2, তাহলে জাস্ট H2, তাহলে 4। আর এত খাটাখাটি করলাম, 4 2 আর 5, 5/2 তো বোঝাই যাচ্ছিল। ওকে দেখ এবার এটা কি, আহ এটার সাথে দহন করতে তোর কতটুকু অক্সিজেন লাগবে এটা বের করতে বলছে, কতটুকু দহন করতে অক্সিজেন লাগবে, ঠিক আছে। তো দেখ এখানে আমি যদি এখানে চিন্তা করি 100 ml অ্যাসিটিলিনকে দহন করতে কতটুকু অক্সিজেন লাগবে, ঠিক আছে। তো আমার কাছে এখানে কিছু কথাবার্তা বলা আছে কি 100 ml অ্যাসিটিলিনকে সম্পূর্ণ দহন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে 100 ml কে, তাহলে নর্মালি 100 যদি তুই চিন্তা করস, এখানে এটা মোল আছে, 1 মোল, তাহলে 1 মোলকে দহন করতে তোর কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। এখানে যদি দেখি 100 × 250, আবার আচ্ছা তো আমরা অঙ্কটা আগাই। এখানে দেখ 5/2 মানে হচ্ছে 5/2, এটার মানে হচ্ছে 2.5 মোল, তাহলে 2.5 মোল 100 ml কে পুরাইতে লাগে 1 mol, তাহলে 1 ml কে পুরাইতে লাগে 1 মোল, তাহলে 100 ml কে পুরাইতে 100 × 2.5, এটা 2.5, তাহলে 250 ml। দাঁড়া তো আমি একটু দেখি অঙ্কটা। 100 ml সম্পূর্ণ দহন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে, 100 ml, তাহলে 100 ml 1 মোল কে পুরাইতে লাগে 2.5 মোল। এটা হচ্ছে আমি যদি দেখি 22,400 ml কে লাগবে হচ্ছে 2.5, তাহলে 1 ml 2.5 ডিভাইড বাই 22,400 মানে 1 মোল তো, আবার হচ্ছে 100। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি, উম কি চাইছে, কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে, 2.5 মোল। ও এটা আবার 22.4 দিয়ে গুণ করতে হবে তো। আহা, আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, ওয়েট ওয়েট ওয়েট, আমি করে দিচ্ছি, ওয়েট। সব ঠিক আছে, সব ঠিক আছে হ্যাঁ, আমি করে দিচ্ছি। ওই 250 আসবে অ্যান্সার আর কি, সবই ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখ এখানে এটা তো মোলে আছে, দেখ এটা কয় মোল আছে পোলাপাইন, 1 মোল, আর এটা কি আছে 2.5 মোল, এটা কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশন, ঠিক আছে। তাহলে 1 মোল থেকে 2.5 মোল, ঠিক আছে। তাহলে 1 মোল মানে কি 22.4 লিটার, 22.4 লিটার ইথাইন। আর এটার জন্য তো অক্সিজেন লাগছে কতটুকু বলতো, 2.5 ইন্টু 22.4 লিটার হয়েছে। আবার এটাকে এখন মিলিলিটার নিয়ে যাই, 22,400 ml, ঠিক আছে, C2H2, তাহলে দেখ অক্সিজেন কতটুকু লাগে 2.5, এটাকে মিলিলিটার নিয়ে যাবো 22,400 ml, দেখ সব মিলিলিটার চলে গেছে। এবার 1 ml এ আয়, খেলাধুলা আয় করি, আসো খেলবো। এবার আসো 100 ml করি, তাহলে কত হবে বলতো, সব কারাগারি যাবে, তাহলে 2.5, ওই যে যেটা করে ফেলছিলাম আর কি, 100 আমি একটা নিয়ে করে ফেলছিলাম, তাহলে 250 ml শেষ। এটা হচ্ছে তোর অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ডি। ওকে ডান, এটা গেল। বিউটেনকে বাতাসে অক্সিজেন দরকার এত 1.5 মোল, বিউটেন থেকে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বিউটেন বিক্রিয়াটা করি, ওই যে আমাদের ওই বিক্রিয়াটাই, সেই বিখ্যাত বিক্রিয়াটা C4H10 প্লাস, এখানে অক্সিজেনটা পরে সমতা করব, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে X আছে 4টা, তাহলে 4CO2, ওই যে লিখছিলাম যে, আর Y আছে 10টা, তাহলে 5H2O। তাহলে তুই এখানে অক্সিজেন কটা লিখছিস পোলাপাইন, 5H2O 5টা, আর এখানে 8টা, তাহলে 13/2, 13/2। এখন কি বলছে 1.5 মোল, তাহলে 1 মোল বিউটেন যদি নেস এইখানে, তাহলে তার অক্সিজেন নিতে হয় কতটুকু, এটা কতটুকু 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 এটা 13/2, 13/2, তাহলে 13 অর্ধেক হচ্ছে 12 অর্ধেক 6, 13 অর্ধেক 6.5, তাহলে 1.5 মোল, তাহলে 1.5 মোল, তাহলে 6.5 ইন্টু 1.5 যা আসবে এটা ক্যালকুলেশন করলে তাই তোর অ্যান্সার, মানে জাস্ট এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই আমার কি অক্সিজেন চাইছে না কার্বন ডাইঅক্সাইড চাইছে, কত মোল কার্বন, আহা মূর্খ মূর্খ রে, আমি তো এত মূর্খ, শিট, দেখি নাই, অক্সিজেন হিসাব করছি, দেখছো C4H10 থেকে কার্বন ডাইঅক্সাইড কত মোল আসছে, কার্বন ডাইঅক্সাইড আসছে 4 মোল, কার্বন ডাইঅক্সাইড আসছে, আবারও ভুল করতেছিলাম।
কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 4 মোল, তাহলে 1.5 থেকে 4 ইন্টু 1.5, তাহলে 4 ইন্টু 1.5, তাহলে 4 ইন্টু 1.5 হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। এই গুণ পারা উচিত, এই গুণ পারা উচিত। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়? যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, অলওয়েজ অলওয়েজ তাপ উৎপাদী, তাপ উৎপাদী, তাপ উৎপাদী পাদী বিক্রিয়া। হ্যাঁ, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া অলওয়েজ কি হয়? তাপ উৎপন্ন হয়। ওকে, এবার প্রশমন এনথালপি এত হলে বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে একটা কাহিনী দেখ, তোরা বুঝছস কিনা জানি না। এখানে কাহিনী হচ্ছে পানি 1 মোল তৈরি হলে, দেখ 1 মোল পানি, 1 মোল পানি তাপ উৎপন্ন কতটুকু? -57 দিছে না? হ্যাঁ 57 দিছে। তোদেরকে পড়াইছিলাম প্রশমন তাপের সংজ্ঞা একটু যায়। আয় সবাই আয় আমার সাথে, আয় 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 আয়। কই? টু 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 টু। এই যে দেখ এখানে পানি কয় মোল তৈরি হয়েছে, দেখ তো। 1 মোল পানি, দেখছস? 1 মোল পানি, 1 মোল পানির জন্য উৎপন্ন তাপ কতটুকু দেখছিলাম? এই দেখ 1 মোল পানির জন্য উৎপন্ন তাপ লিখছিলাম -57, 1 মোল পানির জন্য এটা। তাহলে এবার আয় বিক্রিয়াটাতে, আয় 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 সবাই আমার সাথে আয়। কাহা পে হে, কাহা পে কাহা পে কাহা পে আ? এই যে দেখ এখানে পানি কয় মোল তৈরি হয়েছে? বলা পানি বলতো 2 মোল। তাহলে অ্যান্সার কি হবে? তুই বলবি ভাই এটা -57 আছে, আপনি ঘেচাং করে এটাকে 2 দিয়ে গুণ করে দেন, অ্যান্সার চলে আসবে। তাহলে -114, -114। শেষ। অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান কত? অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মানটা এখানে অ্যান্সার নেই, এই এখানে কিন্তু অ্যান্সার নাই, সঠিক উত্তর নাই। উত্তর হচ্ছে 142, উত্তর হচ্ছে 142। ভাই এরকম যদি কাহিনী হয় তাহলে কি করব? কিছু করার দরকার নেই, তো এটা দাগাইছি না। যদি উত্তর না থাকে তুই এমনি মার্কস পাবি, ঠিক আছে? আর যদি দাগাস দাগাইতে পারোস, প্যারা হওয়ার কথা না। 1 কাপ গরম চা, ওফ, 1 কাপ গরম চা। আমাদের এলাকায় একজন মার্কা পাইছে, কেটলি মার্কা। হ্যাঁ, নির্বাচন। একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঢুক, এই ঠান্ডা চামচ, তাই গরমের মধ্যে তুই ঠান্ডা ঢুকাইছস। হ্যাঁ, তাহলে গরমের মধ্যে তুই ঠান্ডা ঢুকাইছস, তাহলে এখন এই ঠান্ডা জিনিসটা কি হবে বলতো? এই ঠান্ডা জিনিসটার তাপমাত্রা বাড়তে থাকবে, কারণ স্বাভাবিকভাবেই ক্যালোরিমেট্রির মূলনীতি কি? যে গরম বস্তু সে তাপ ছাড়ে আর ঠান্ডা বস্তু তাপ নেই, তাহলে গরম বস্তু তাপ ছেড়ে দিবে আর ঠান্ডা বস্তুটা তাপ নিতে থাকবে। তাহলে চামচের অন্তঃস্থ শক্তি একই থাকবে না বাড়বে না কি বা বৃদ্ধি পাবে? বল, চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, এটা কি দাগালাম? বৃদ্ধি পাবে, একই থাকবে না কিন্তু, তাহলে চামচটাও বাড়বে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি অনুকূল পরিস্থিতি? এই মনে রাখবি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অলওয়েজ মনে রাখবি এন্ট্রপি বাড়ে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি? ডেল জি নেগেটিভ। বলে পাইন আপনাদেরকে না আমি এটা শিখে আসছি, কোথায় শিখে আসছি জানেন? আমি শিখে আসছি, কোথায় শিখে আসছি জানেন? আমি এটা দেখাই আপনাকে কোথায় শিখাইছি। কই শিখাইছি যে, এই ডেল এইচ নেগেটিভ ডেল এস পজিটিভ, যদি এটা হয় তাহলে ভাইয়া আপনার স্বতঃস্ফূর্ত কন্ডিশন ডেল এইচ নেগেটিভ ডেল এস পজিটিভ, ডেল এইচ নেগেটিভ ডেল এস পজিটিভ, ডেল এইচ নেগেটিভ ডেল এইচ, এইচ পজিটিভ এস পজিটিভ, এইচ নেগেটিভ এস পজিটিভ। মনে রাখেন এইচ নেগেটিভ এস পজিটিভ, যেখানে এইচ নেগেটিভ পাবো আর এস পজিটিভ পাবো সেটা বসাই দিব। এইচ নেগেটিভ এস পজিটিভ, এইচ নেগেটিভ এস পজিটিভ। আরে কপাল, এইচ নেগেটিভ না, বক্সই করে দিই যা, এইচ নেগেটিভ এস পজিটিভ। ঠিক আছে। এনথালপি ও বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক কি? এনথালপি ও বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক কি? ডেল এইচ ইকুয়ালস টু ডেল কিউ। বিলিভ করেন ভাইয়া এটা আপনাকে পড়ানো হয়েছে। এই যে আমরা লাস্টে যে প্রমাণ পাইছিলাম, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, আর আপনি যে ডেল কিউ পড়ে আসছিলেন তাপগতিবিদ্যায়, ওইখানেও এই ইকুয়েশনই ছিল, ডেল ইউ প্লাস পি ডেল ভি। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন? লিখতে পারেন ডেল এইচ ইকুয়াল ডেল কিউ। লিখেছি। গ্রিক শব্দ এনথালপিন, এটার অর্থ হচ্ছে টু ওয়ার্মিং, মানে গরম করে দেওয়া আর কি। হ্যাঁ, গরম করে দেওয়া। ওকে, ক্যাপিয়ার মান কত? ওমা এটা এখানে কেন? ক্যাপিয়ার মান তো এটা শর্ট সিলেবাসে না, এটা তো ফুল সিলেবাসে, মানে ফুল সিলেবাসে না তো, এটা তো শর্ট সিলেবাসে আছে, এটা এনে কেন দিছে? মনে হয় ইচ্ছা হয়েছে। ডেলেন, এই প্রশ্নটা কিন্তু ফুল সিলেবাসের না, এটা শর্ট সিলেবাসেরই পার্ট। উৎপাদের গ্যাসীয় অবস্থায় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অবস্থায় মোল সংখ্যা। উৎপাদে কয়টা আছে? একটা আছে। আর বিক্রিয়কে কয়টা আছে? তিনটা আছে। -2, তাহলে ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টি -2, এই দুইটা। ওকে, সোডিয়াম ক্লোরাইড পানির সাথে যুক্ত, এই প্রশ্নটা আগেও সলভ করছি। এনে ও আচ্ছা, মানে পানি ছিল, একই জিনিস। এইটা আমাদের সময়কার প্রশ্ন। ইয়েস, দিস কোয়েশ্চেন ইজ ইন আওয়ার টাইম, মানে 2015-16 সালে আমি যে সালে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেই ছেলেটা। এত সহজ প্রশ্ন আসছিল। যাই হোক, আসছিল হয়তো বা, যাই না, ভুলে গেছি। নিচের বিক্রিয়াগুলো হতে কার্বনের দহন তাপ নির্ণয় করো, এটা করছি।
কার্বনের দহন তাপ নির্ণয় করছে, এদের যোগ করে দিলে হয়ে যায়, এদের যোগ কর, এইটা দেখাইছি, দুটা যোগ কর। তাহলে এটা কি এবার দশমিক টশমিক আছে, 3 আর 1 4, 8 আর 1 9, -394, মুখস্থ রাখতে বলছিলাম, যোগ করে দিলে হয়ে যাবে। কোন বিক্রিয়া এন্ট্রপির মান বাড়ে? এন্ট্রপি, এন্ট্রপি, এন্ট্রপির মান বাড়ে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায়। লিখছিলাম স্বতঃস্ফূর্ত, মরিচিকা পড়া, লোহায় মরিচিকা পড়া, সেখানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে। লোহায় মরিচিকা পড়া একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, লোহায় মরিচিকা পড়া একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে এটা এটা কি? এটা -97.28, এটা মুখস্থ। -97.28, প্রশমন তাপের মান ধ্রুবক। মুখস্থ মানে কি মনে রাখতে হবে এটা। এটা কি? এই এই ভাইয়া, এটাও পড়াইছিলাম ভাইয়া। ভাইয়া এই যে দুর্বল অ্যাসিড, CO2 দেখে ভয় পায় না, এটা কিন্তু দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? -55.6 পড়াইছি, পড়াইছি, পড়াইছি। নিচের কোন অ্যাসিড যুগলের প্রশমন তাপ সর্বাধিক? এই যে এটা, মনে করে দেখেন, -68.6। ভাবতেছেন হয়তো বা এগুলো কই থেকে আসছে, আর একটু দেখে আসি। দেখেন আপনাদেরকে কোথায় পড়াইছিলাম এটা, আমি পড়াইছি, নিজে পড়াইছি। এই রে ভাই, রে ভাই, এত কিছু পড়াইছি, আল্লাহ রে আল্লাহ, বলা মাফ করে দিস। এই দেখ হাইড্রোজেন ফ্লোরাইড, এই দেখ 68.6, আর এই দেখ -55.5, এটা পড়াইছিলাম, দেখ। তো ওইটাই এখানে আসছে, দেখ 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 দেখ, দেখো দেখো, মজা দেখো, আমাদেরই মজা দেখো। কামান কামান, আসো আসো, কই কই, এই যে দেখ, -68.6 আর -55.6, দেখছস কমন পড়ছে, ইয়াস। পাশে চিত্রতে সক্রিয় এই রে, এটা তো পড়াইছি রে, এই এটা তো পড়াইছি রে, এটাও পড়াইছি আগের লেকচারের জিনিস এনে আইছে। সক্রিয় শক্তি কি হবে রে? লাভ বা ক্ষতি কই থেকে হিসাব করতে রে? বিক্রিয়ক থেকে। তাহলে 358 আর এনে 470, তাহলে সক্রিয় শক্তি 470 এই তিব্বত 570 নামে একটা সাবান ছিল, তাই না? এনে 470 পাইলাম। আমি ছোটবেলায় দেখছি তিব্বত 570। হ্যাঁ, এটা দিয়ে এক সাবানে কাপার কাছা, এক সাবানে গোসল, অ্যাড ছিল। বেশ ভালো সাবান ছিল। হ্যাঁ, ওটা দিয়ে কিন্তু মানুষ আগে মাথা টাথা মুখ টুক সব ধুইতো। তখন মানুষের পিম্পলও ছিল না, খুশকিও ছিল না। এখন তো মানুষের কত ঝামেলা। হ্যাঁ, 3 আর 1 4, 122। 122 কি আছে? 122 তো না, ভুল বলছি। 8 আছে, 10 হবে, এই দেখছো এইসব বিয়োগ ভুল করতেছি। আল্লাহ, এত কঠিন বিয়োগ টুক করে এই বয়সে এসে এগুলো ভুল শুরু করছি। আচ্ছা, ডেল এইচ হচ্ছে তোর, এই যে দেখ আর এই চিত্র বলেও দিছে। বাইরে ভাই আর কত সুবিধা করবে, 393 থেকে 358 বাদ দিবি, এই যে ডেল এইচ 393, উৎপাদ থেকে বাদ দিতে হবে 358। তাহলে এদিকে 2 60, 60, আর এদিকে 33, 35। অ্যান্সার হবে 35, অ্যান্সার হবে 35, অ্যান্সার হবে 35। তাহলে অ্যান্সার এখানে কত হবে রে? এটা যদি হিসাব করস, হিসাব করলে আসবে হচ্ছে তোর, অনেক করে ফেলছি আমরা, অনেক আগে গেছি, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, 112 আর 35, 112 আর 35, এই যেটা 112 আর 35। ওকে, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ হচ্ছে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এটা সংশ্লেষণ, এটা ভাইয়া, এটা কি হচ্ছে? ও পুনর্বিন্যাস। এটা এটা সংযোজন, এই যেটা দহন বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এইখানে একটা আরো কি আছে? আরো আরো আছে রে ভাই। আচ্ছা, যাই হোক, 100 ml, আমি ভাবছিলাম ওটা লাস্ট ম্যাথ। 100 ml 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে 100 ml 0.40 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত কিলো জল? কেন ভাই, তোমার কেন মিশাইতে যাইতে হবে? আসো মিশাই, যেহেতু ভাইরা মিশাইছে আমরাও মিশাই। আল্লাহ। তাহলে দেখ, 100 ml 0.25 মুলার, থমাস মুলার একজন প্লেয়ারের নাম জানোস? জার্মানির, বায়ার্ন মিউনচেনে খেলে, বায়ার্ন মুনচেন। সোডিয়াম হাইড্রোক্সাইড, না এনে লিখবো না, উপরে লিখবো। নাও নাও নাও, কতখানি আছে? 100 ml 0.40 মোলার, ঠিক আছে। তারপর এখানে মিশ্রিত করলে কতটুকু, কত কিলো জল তাপ উৎপন্ন হবে? প্রশ্ন বিক্রিয়ার মান দেওয়া আছে, তোমরা আগে সবার মোল বের করি, এসব বোঝং বোঝং করে লাভ নাই। এই যে দেখ, সব দেওয়া আছে কিন্তু, এই যে দেখ দেওয়া আছে, ঠিক আছে। এটা ব্লিঙ্ক করে, নাইস। এবার এখানে আমরা যদি চিন্তা করি, আমরা সবার আগে মোল বের করি। NH2SO4, S ইন্টু বি, তাহলে 0.25, ভি হচ্ছে তোর 100, এটাকে আবার তোর ভাগ করতে হবে 1000 দিয়ে, তাহলে 0.25 ইন্টু 100, তাহলে 0.1 না 0.01, 0.25 ইন্টু 100, ঠিক আছে।
ওইটা করলে আসবে তোর 0.025, 0.025 মোল, এটা আসলো। এবার আমরা এইখানে এন বেস বের করব। এন সোডিয়াম হাইড্রোক্সাইড 0.40 ইন্টু 100/1000, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোর 0.040, 0.040। এবার আমরা বিক্রিয়াটা করাই, চল। H2SO4 প্লাস 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, Na2SO4 প্লাস 2H2O, এটা হচ্ছে ঠিক আছে। তো এবার ফার্স্টে আমরা এখানে বের করবো লিমিটিং কে। দেখ এটা কিন্তু অ্যাসিড, তাহলে এন অ্যাসিড ডিভাইড বাই 1, দুইটার ডেটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে এন বেস ডিভাইড বাই 2, এগুলো আমরা জানি। তাহলে এন বেস কত আছে রে? 0.040 ডিভাইড বাই 2, তাহলে 0.040 ডিভাইড বাই 2 যদি করো তাহলে আসবে 0.020। অ্যাসিড কতটুকু আছে রে? অ্যাসিড আছে 0.025। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি এইখানে যেটা হবে, আমার বেস হবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এইটা হচ্ছে তোর লিমিটিং, এইটা হচ্ছে তোর লিমিটিং। ওকে, বুঝলাম, এটা হচ্ছে আমার লিমিটিং, মাথায় ঢুকলো আমার, এটুকু আমার মাথায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা যেটা করব, এবার সিম্পল, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে? 2 মোল সোডিয়াম থেকে 57.34, একে কতটুকু হবে? 0.04 থেকে কতটুকু হবে, কারণ ওইটা আমার লিমিটিং। এই যে 2 মোল থেকে 2 মোল, ঠিক আছে। তাহলে এখন দেখ, আমার একেবারে লিখে ফেলবো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে এটা লিখে ফেলি। দেখ, অন্য কালার নেই, না পিঙ্কি নেই, হ্যাঁ পিঙ্কি। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন তাপ -57.34। এই 57.34 কেন বসাচ্ছ গাদা? দেওয়া আছে তো 57। এত বোকা হইলে হয় দুনিয়াতে? দেওয়া আছে, এই যে দেওয়া আছে ভাইয়া, দেখ দেওয়া আছে। তাহলে 1 মোল থেকে কতটুকু হবে, আর এই যেটুকু থেকে কতটুকু হবে, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। তাহলে দেখ, এই আমার লেখা কিন্তু ভালোই হয়, আমি আসলে তাড়াহুড়া করে তাদের সাথে লিখি তো। এই দেখ, এই অঙ্কটা আস্তে আস্তে লিখছি, দেখাইলাম যে আমিও লিখতে পারি সুন্দর করে, লিখি না আর কি, কষ্ট লাগে। হ্যাঁ আমি তো পারি, ভালোই লিখতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা অশেষ রহমত এটা আমার উপর। কিলো জুল। যাই হোক, 0.04, ঠিকঠাক লিখছি তো? আমি তো আবার ভুলভাল লিখি। হ্যাঁ ঠিকঠাকই আছে, 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন তাপ। হ্যাঁ, আমি তো বাংলায় সবগুলাতে এ প্লাস পেয়েছি, সো মানে লেখা ভালো আর কি। বোর্ডে লেখা খারাপ হতে পারে। 0.04 ডিভাইডেড বাই 2, তাহলে কিটা করবি? 4/100, 4/100, তাহলে 2, তাহলে 114/100। বুঝতেছিস না? যারা মানে চিন্তা করে ভাই কি কমন পড়ে না, চল করি, ক্যালকুলেশন করি। দেখ, -57, এই 0.04 কে লেখা যায় 4/100, আর এখানে লেখা যায় 2, তাহলে এটা কাটাকাটি যাবে। 2, 57 গুণ 2 হচ্ছে 114/100, 1.14। কি রে, 1.14 কি নাই নাকি? সেট 1.14 নাই, এত কাটাকাটি করলাম, অ্যান্সারই নাই নাকি? ও কাছাকাছি একটা আছে, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার 1.42, অ্যান্সার হচ্ছে ডি। ওকে, বুঝছি আশা করি। রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদের মধ্যে মূল পরিবর্তন ঘটে কোনটি? অভ্যন্তরীণ শক্তি, এটা মূল পরিবর্তন। কেন? দেখ দেখাই, ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাদেরকে একটু আগে দেখাইছিলাম। ডি কিউ মানেই হচ্ছে তোর ডেল্টা এইচ ইকুয়াল ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে।
তাহলে তুই এখান থেকে করে ফেলতে পারবি। এই যে দেখ অভ্যন্তরের সাথে পরিবর্তন করছে। ওকে। আরে সেরা 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 সেরা। এই আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ। তো সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখিস। প্রথম দিকে হয়তো প্রবকের পার্টে আমি একটু ফার্স্ট গেছি, কারণ এখানে খুব বেশি মানে ছিল না বলবো না, আছে, বাট ঠান্ডা মাথায় দেখিস, এমসিকিউ গুলো একটু দেখিস, ওই যে টেবিলটা ভালো করে পড়িস। সো এই সাথে সাথে আমাদের চ্যাপ্টার 4টা শেষ। কোনো কিছু যদি না বুঝোস একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়িস। আর আমার মনে হয় না এক্সট্রা সিলেবাসের মধ্যে আবার এক্সট্রা অন্য কিছু পড়ার দরকার আছে। আমার লেকচার শিটটা দেখিস, ইনশাল্লাহ এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমি এখানে চেষ্টা করছি তোদের কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে পুরোপুরি দিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।